মন খারাপ হলে আমার দুইটা জিনিসের দরকার হয়, সুস্বাদু খাবার আর প্রকৃতির কাছাকাছি নিরিবিলি কোনো জায়গা, যেখানে গেলে শোনা যাবে পাখির কিচিরমিচির, বোঝা যাবে গাছের আড়মোড়া ভাঙা, গা ভেজানো যাবে শীতল শুদ্ধ পানিতে। আর গত মাস দুয়েক আগে আমি খুঁজে পাই তেমনই একটা জায়গা, নাম সেগুন বাগান ভ্যাকেশন হোম। আজ আবারও সেখানে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আবারও সেগুন বাগান। আর অনেকদিন ধরে আসবো করে আসা হচ্ছে না, লাস্ট টাইম আসার পরে, কারণ ওনাদের এটা প্রত্যেকদিন প্রায় বুকটি থাকতেছে, তো আমি সুযোগ পাচ্ছিলাম না আসার। তো এসেই দেখতেছি ওই যে আমার পেছনে হানিফ ভাই রান্না বান্না শুরু করছে। আসেন যাই। তো দাদা কেমন আছেন? এই দাদাকে তো দেখছেনই আগে, দাদাও কাজকর্ম শুরু করে দিছে। রান্না বান্না হয়ে গেছে দাদা? এই রান্না বান্না শুধুমাত্র একটা আছে, মানে লটকে শুটকি বাকি আছে। সমস্যা নেই, দেখে আসি। হ্যাঁ, আর হানিফ ভাই তো জানে আমরা আসবো, তো হানিফ ভাইয়ের হাতের আমি বলছি হানিফ ভাই আপনার ভর্তা খাবো। তা হানিফ ভাই ভর্তা তো বলছেই, পুরা বুফে বানায় ফেলছে। হানিফ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, তো এই যে আমাদের হানিফ ভাই, ইতিমধ্যে তো আপনারা অনেকে চিনেনি। আজকে বলছি আপনাকে কম কম আইটেম বানাইতে, আজকে আপনি সবচেয়ে বেশি বানাইছেন। এটা কি শুটকি? হারিফ ভাই এখানে আমাদের জন্য শুটকি রেডি করে রাখছে। ও বাবা, এদিকে প্রস্তুত দেখে এদিকে। এটা কি? ডাল। হানিফ ভাইয়ের স্পেশাল, আবার ভর্তা। না, ওটা খিচুড়ি ও, ছিল সকালে। এটা সকালের খিচুড়ি। হ্যাঁ, ওই যে আর হানিফ ভাই আরো রেডি করতেছে, ডাইনিং পাঠাই দিচ্ছেন। সব পাঠিয়ে দিয়েছি। শুধু ভাতটা বাকি আছে, ভাত আর করতেছে। এখানে দেখেন এই যে হানিফ ভাই ভাত বসাই দিচ্ছে, এটা হচ্ছে হানিফ ভাইয়ের অফিস। সবই হানিফ ভাই করে এখানকার দেখাশোনা সবই, তারপরে এটা তার স্পেশাল অফিস। ঢাকা থেকে এ জায়গার দূরত্ব খুব কম, মাত্র ৪৫ মিনিট থেকে ১ ঘন্টায় পৌঁছানো যায় গাজীপুরের বাউপাড়ার সেগুন বাগানে। খুব সহজে পৌঁছানো যায়, যার কারণে সেগুন বাগান হয়ে ওঠে আমার মন খারাপের ঠিকানা। এই ভ্যাকেশন হোমের আর একটা ভালো লাগার বিষয় হচ্ছে, কেউ ভাড়া নিলে পুরো বাড়িটাই তার। বাণিজ্যিক ধাঁচের রিসোর্টের মতো না, আপনি গেলে আর কোনো অতিথি থাকবে না। খাবারটাও নিজের ইচ্ছে মতো, চাইলে রান্না করেও খাওয়া যায়। খাবারের ঝামেলা অন্যের উপর চাপাতে চাইলে শেফ হানিফ ভাই তো আছেই। এখানে আসলে মনে হয় নিজের কোনো ঠিকানা, হোক না তা একদিনের জন্য। হানিফ ভাই, আমাকে তো বহু রান্না করে খাওয়াইছেন, জি, আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে রাতের একটা আইটেম আমি রান্না করে আপনাদের সবাইকে খাওয়াবো। দেখা যাক আমার স্পেশাল শেফ, তাকে আমি আমার রান্না করা খাবার খাওয়াই খুশি করতে পারি কিনা। দাদা, আজকে কিন্তু রাতে একটা আইটেম আমি রান্না করে খাওয়াবো আপনাদের, ঠিক আছে? সো বিকেলবেলা আমার কিছু জিনিস লাগবে, তৈরি করে দিবেন, ঠিক আছে। একটু হেল্প করে দিবেন। মানে দেখেন, এখন আমি তো প্রধান শেফ হচ্ছি, তাহলে তো ওইগুলো আপনারা একটু নাহলে পারবো না। তো ঠিক আছে, আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। অনেকদিন পরে আবার সেগুন বাগানে আসলাম, ভালো লাগে এখানে আসলে প্রচণ্ড। খাবার দাবার তো আছেই, কিন্তু এখানকার পরিবেশটা আমার এত পছন্দ যে আমার কিছুদিন পর পর মনে হয় যাই। আসতে চেয়েছিলাম, আগেও হানিফ ভাইকে কল দিয়েছিলাম, বাট বুক ছিল, লোকজন ছিল, আসি নাই। আজকে আসলাম। আজকে আমরা বাইরে বেশি যাব না, আজকে নদীতে একটু যাওয়ার ইচ্ছা আছে। আগের বার আমি নদীতে যেতে পারিনি। আর আজকে স্পেশালি মিস্টার মিয়ার রান্নাঘরের একটা জাদু আপনারা দেখবেন ইনশাল্লাহ। আজকে আমি একটা আইটেম বানাবো। দুপুরবেলা আসছি তো হানিফ ভাই অলরেডি সব প্রস্তুত করে রেখেছে। আমাদের প্রথমেই হবে আজকে দুপুরের জম্পেশ খাওয়া দাওয়া। ভাই কি কি হলো আমাদের আজকে? এটা হলো লোটটা শুটকি, আর এটা হচ্ছে বেগুন ভর্তা, বাহ। বেগুনটা পুড়িয়ে, আলু ভর্তা, আর হলো আপনার এটা একটা গুড়া মাছ, এটা হচ্ছে চেলা মাছ বলে, আচ্ছা। চেলা মাছ, আর সালাদ, আর চেলা মাছ আলু দিয়ে চচ্চড়ি, আর এটা হলো আলাদাভাবে ভাজা হয়েছে। ট্যাংরা মাছ হলো আপনার চিচিঙ্গা দিয়ে ঝোল। ঝোল, আর লাল শাক ভাজি, আচ্ছা। আর ধনেপাতা ভর্তা, ও আর হলো ডাল। বাহ, হানিফ ভাই তো অনেক আইটেম, অনেক। সেগুন বাগানে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে, যেখানে আসলে কখনোই মনে হয় না আমি কোনো হোটেল, রিসোর্ট বা কোনো জায়গাতে বেড়াতে আসছি। মনে হয় আমারই একটা বাড়ি, যেখানে আমি অনেক দিন পরে আসলাম ঘুরতে। পরিবেশটা ওই রকম। আর এখানে আতিথেয়তা বলতে যে জিনিসগুলো আছে, তা আপনি এরকমই মিল পাবেন। যেমন এখন আমরা বসছি আমাদের স্টেয়ারের নিচের সাইডটাতে, মানে ঢুকে এন্ট্রি পয়েন্টে এখানে একটা জায়গা আছে, এখানে চাইলে আপনারা বসে খেতে পারেন। যদি কারো এখানে কমফোর্টেবল না লাগে, চাইলে ভেতরেও বসার জায়গা করতে পারে, বাট আমি এইখানে কমফোর্টেবল। সো এই জন্য এখানে বসলাম। আয়োজন আজকে অনেক অনেক বেশি, তো আমি আজকে বাইরেই বসছি, আমার এখানেই ভালো লাগে। খোলামেলা বাতাস তো হালকা পাতলা লাগে, কখনো কখনো লাগে না, ফ্যানের ব্যবস্থা আছে।
সবচেয়ে ভালো কথা আলোকিত একটা পরিবেশ, আপনি খেয়ে মজা পাবেন, খাবারও সুস্বাদু। দেরি করবো না, চলেন আমরা খাওয়া শুরু করি। হানিফ ভাই এটা যেন কি বললেন? লোটটা শুটকি, এটা ভুনা। So, আমি অল্প পরিমাণে লোটটা শুটকিটা একটু নেই, লেবু পাতা দেওয়া দেখছি। হানিফ ভাই সবসময় রান্নার ভিতরে দু একটা এমন কিছু দিবে যেটা অন্যান্য লোকজন দেয় না, এই জন্য ওনার রান্নাটা একটু অন্যরকম হয়, টেস্ট অনেক বেড়ে যায় আর কি। গতবার এই বেগুন ভর্তাটা খেয়ে আমি বলেছিলাম যে যদি আমার কাছে একটা নোবেল থাকতো হানিফ ভাইকে আমি নোবেল দিয়ে যাইতাম, সেই বেগুন ভর্তা। সাথে রয়েছে আলু ভর্তা, এই যে একটু আলু ভর্তা নেই, ভর্তা আইটেমগুলো আগে নিচ্ছি, একটু শাকও আমি নিয়ে নিব আগে। প্লেটটা দেখতে সুন্দর লাগবে, একটু লাল শাক ভাজি, আর একটা ভর্তা আছে। এই ভর্তাটা হচ্ছে আমার আম্মুর অনেক পছন্দ, ধনে পাতা, রাইট? এটা যে ধনে পাতাটা যেটা হয় সেটা ভর্তা বানানো, এটা মা সবসময় আমি দেখতাম বেশি করে রসুন দিয়ে মরিচ দিয়ে ভর্তা করে খেত, আজকে হানিফ ভাই বানিয়েছে, এইটা একটু নিয়ে নিই। এই হচ্ছে মোটামুটি ভর্তা আইটেম। এছাড়া ট্যাংরা মাছ আছে, চেলা মাছ বলে এটাকে, চেলা মাছের ভাজি আছে, চচ্চড়ি আছে, ডাল আছে, অনেক অনেক আইটেম। এই হচ্ছে আমার প্লেট, দেখেন কতটা কালারফুল। এখানে আমার সমস্ত ভর্তা আইটেমগুলো নেওয়া আছে। দেরি করবো না, চলেন খাওয়া শুরু করি। তো এটা হচ্ছে প্রথমেই লাল শাকটা নিলাম, লাল শাক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে, ভাত মাখালে লাল টকটকে হয়ে যায়, খেতেও ভালো লাগে। লাল শাক দিয়ে বিসমিল্লাহ করা যাক, চলেন বিসমিল্লাহ। হানিফ ভাই এই শাক ভাজাতেও কোনো একটা কেরামতি করছে, স্বাদ অন্যরকম টেস্ট। উনি প্রত্যেকটা খাবারে কিছু একটা করে যার কারণে সচরাচর আমরা যে রান্না খাই তার থেকে অনেক বেশি স্বাদের লাগে আমার কাছে। আমি জানি না এখানে আপনারা যারা এসছেন, আমি শুনেছি বেশ কয়েকজন এসছেন ভিডিও দেখে, আপনাদের কাছে খাবার কেমন ছিল, বাট আমার কাছে এত বেশি ভালো লাগে যেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সামান্য একটা লাল শাক ভর্তা, বাট এটারও স্বাদ উনি কিছু একটা দিয়ে অনেক অনেক এনহ্যান্স করে ফেলছে, কি দিয়েছে আমি জানি না, একদম অন্যরকম। এই দেখেন হানিফ ভাই আমাদের জন্য লোটটা শুটকির ভুনা করেছে, কিন্তু তার ভেতরে সে একটু লেবু পাতা দিয়েছে, লেবু অনেকেই দেয়, হানিফ ভাই দিয়েছে লেবু পাতা। চলেন আমরা লোটটা শুটকিটা একটু খেয়ে দেখি। ভাজি খেলাম, এখন চলে গেলাম শুটকি ভুনায়, দেখি লোটটা শুটকিটা। ইটস কাইন্ড অফ লাইক যে আপনি মাংস খান না, মাংসের যে মশলাটা হয় মনে হচ্ছে ওই রকম একটা ফ্লেভার আসতেছে, উইথ শুটকির একটা হালকা ঘ্রাণ আর লেবু খুব যৎসামান্য একটা ফ্লেভার, অসাধারণ। এই ওই বিড়ালটা আগেরবারও ছিল, এবারও আসছে, কই ও খুবই কিউট একটা বিড়াল, এখানেই থাকে, আমি আগেরবার যখন আসছিলাম তখন আসছিল। ওকে একটু মাছ ভাত দিতে হবে, এমনি অন্য কিছু খায় না। শুটকিটা দারুণ। এবার নিচ্ছে একটু বেগুন ভর্তা, এটার স্পেশালিস্ট বলা যায় আমাদের হানিফ ভাইকে। আজকেরটা পোড়া বেগুনের ভর্তা, সেই লেভেলের একটা স্মোকি ফ্লেভার, হালকা ঝাল এবং ধনেপাতা দেওয়ার ভেতরে। আর একটা আইটেম যেটা আমি খাওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছি, ধনেপাতা ভর্তা। এটা আমি অনেক খেয়েছি ছোটোবেলায়, ঝাল ঝাল করে, মানে এবার একটু ঝাল কমায় দেয় যাতে আমরা খেতে পারি। হানিফ ভাই ঝাল যথেষ্ট কমায় দিচ্ছে, আর একদম পিওর র ধনেপাতার যে ফ্লেভার সেটা এখানে আছে। এটা হচ্ছে আমাদের অতিথি, আমাদের বিল্লু সাহেবের জন্য রেডি করা হচ্ছে, ট্যাংরা মাছ আর শুটকি দিয়ে ভাত মাখানো। এই তো 3-4 পিস ট্যাংরা মাছ থাকলো, সে আবার নাকি ভাত খেতে চায় না, এই জন্য তাকে ভাতের পাশে আলাদা করে মাছ দিলাম যদি খায় আর কি। ভাতের দিকে নজর কমই দিচ্ছে না, ভাত খাচ্ছে তো চাক, ও না ভাতের থেকে সে শুটকিটা আলাদা করে নিয়ে খাচ্ছে, ভাত খাচ্ছে না, ও বাবা কি চালাক। খাও খাও। এবারে আমাদের এটা হচ্ছে চেলা মাছ ফ্রাই, পেঁয়াজ মরিচ দিয়ে, এটা একটু নিলাম। তারপরে আমাদের আরও কয়েকটা তরকারি আছে, সেগুলোও খাবো। এটা হানিফ ভাই একদম ছোট মাছ তো, করকরা ফ্রাই যাকে বলে, কাটা নিয়ে চিন্তা করার মতো বা দুশ্চিন্তা করার মতো কোনো কিছু নেই। যারা কাটা ভয় পান তারাও ভাতের সাথে খেলে বুঝতেই পারবেন না যে আপনি কোনো মাছ খাচ্ছেন। দেখা যাক। ওয়াও, না ভাজিটা যথেষ্ট ভালো হয়েছে। আর এটা হচ্ছে সেম মাছেরই, কিন্তু এটা আলু দিয়ে চচ্চড়ি করা। আগেটা খেলাম ভাজি, আর এটা হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করা। এখন এটা কি কাসকি মাছ বলে না, তবে সেটা না তো, চেলাটা আলাদা, কাচকি আলাদা, চেলা আলাদা, মানে ওই একই সাইজের ছোট ছোট মাছ আর কি। দেখি আলু চচ্চড়িটা খাই।
ভাজিটা ভালো বা চচ্চড়িটা আরও বেটার। চচ্চড়ির দুইটা ভাষণ হয় জানেন তো, আমাদের গ্রামে বলা একটা হচ্ছে পুরপুরা, যেটা রান্না করতে করতে নিচের অংশটুকু একটু পুড়ে যাবে, কালো দাগ হয়ে যাবে, ওটা পুরপুরা। আর যেটা পোড়া দাগ হবে না ওটা হচ্ছে চচ্চড়ি। চচ্চড়িটা দারুণ খেতে। এবার নিব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল চিচিঙ্গা দিয়ে। এই আমি একবার অনেক বেশি নিয়ে ফেলেছি, একবারেই 3 পিস চলে আসছে। এই মাছগুলো উনি আশেপাশে যে বিল টিল থেকে ধরে ওইগুলো থেকে কালেক্ট করে, বেশ সুস্বাদু হয় খেতে। তো চলেন আমরা, আমি একটু ডিম পেয়েছি, ট্যাংরা মাছের ডিম, মজা হবে এটা। এটাতেও আছে ডিম, এই যে ডিমওয়ালা ট্যাংরা মাছ, দারুণ। আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে হালকা মশলার ঝোল। চলেন খাওয়া যাক। চিচিঙ্গা আর ধুন্দল রান্না করলে আমি আগে এটার পার্থক্য বলতে পারতাম না, এখন পারি। ডিমওয়ালা ট্যাংরা। এখন হানিফ ভাই রান্নার আমি এত প্রশংসা করি তো অনেকেই ভাবেন যে না জানি আসলে কি। দেখেন, মানুষের স্বাদ তো আলাদা হয়, আর আমার ওনার এত রান্না এত ভালো লাগার একটা কারণ হচ্ছে এই রান্না খেয়ে আমার কাছে একদমই মনে হয় না যে আমি কোনো রেস্টুরেন্ট, হোটেল অথবা রিসোর্টে যে টাইপের রান্না হয় ওইগুলো খাচ্ছি। হানিফ ভাই সবসময় জিজ্ঞেস করে নেন গেস্টদের থেকে যে আপনি কী ধরনের রান্না খেতে পছন্দ করেন, ওই অনুযায়ী উনি রান্নাটা করেন এবং একদম হোমলি ফিল হয় রান্নাটা খাওয়ার পর। এইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ আমার হানিফ ভাইয়ের রান্নার আমি এত প্রশংসা করি। হয়তো এটা কারো কাছে একটু ভালো লাগবে, কারো কাছে হয়তো একটু কম ভালো লাগবে, বাট রান্না যে হোমলি এটা কেউ ডিনাই করতে পারবে না। খাওয়া মোটামুটি শেষ। দেন আমি ভুলে গেছি যে এখানকার একটা সালাদ বানাইছে হানিফ ভাই, ওটা নিতে হবে। এই হচ্ছে সেই সালাদটা। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি একটু আগে সালাদটা খেয়েছি, এর আগের বার ভর্তা খেয়ে যেরকম একদম দুর্দান্ত লেভেলের খুশি হয়েছিলাম, এইবার এই সালাদটা খেয়ে তার থেকেও বেশি খুশি হলাম। আগে বলেছিলাম যে যাই মিস করেন না কেন হানিফ ভাইয়ের হাতের ভর্তা মিস করবেন না, এবার তার সাথে আরেকটা জিনিস যোগ করে দিয়ে যাই, ভর্তা তো মিস করবেনই না, সালাদটা, এখন যে সালাদটা আমাকে যেটা খাওয়ালো, এটা কি সালাদ ভাই? মিক্স সালাদ। যাই বলবেন যে আপনি যদি আমার ভিডিও দেখে আসেন বলবেন আমার কথা যে মিস্টার মিয়াকে যে সালাদটা খাওয়াইছেন সেম সালাদটা আমাকে বানাই দেন, ইউ উইল রিমেম্বার দিস সালাদ। আমি আগে পাইলাম এটা দিয়েই অনেক ভাত খেতাম। আগেরবার শুনেছিলাম কাছেই নদী আছে, সেবার আর যাওয়া হয়নি, তাই চলে গেলাম নদী দেখতে। দুই পাশে গাছ আর পানি, মাঝখানে সরু রাস্তা। জায়গাটা সত্যিই সুন্দর, চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারেন। পাশের রেল লাইন দিয়ে ট্রেনটা যখন লাল ব্রিজটা পার হয়ে যাচ্ছিল, সে দৃশ্যটা আসলেই অপূর্ব। নদীর পাড়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি রেস্তোরাঁ, সেখানেও বসতে পারেন কিছুক্ষণ, সাথে চা নাস্তাও পেয়ে যাবেন। সেগুন বাগানে যখন আমি আগের বার এসেছিলাম তখন আমাকে বলেছিল যে কাছে একটা নদী আছে, একদম কাছে না, 5-6 কিলোমিটার দূরে, তবে ওইখান থেকে অটো নিয়ে আসতে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিট সময় লাগে। এখানে নৌকা ভাড়া পাওয়া যায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একটু রেস্টুরেন্ট, বেশ সুন্দর, একদম নদীর কোল ঘেঁষে, বাতাস আছে, খাবার দাবারও পাওয়া যায়। বিকেলবেলা কিছু সময় এখানে বসে কাটালে মন্দ লাগবে না, খুব সুন্দর নদীর বাতাস গায়ে লাগছে। বেশ গরম ছিল, নাও একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, খুব শান্তি লাগছে জায়গাটায়। জায়গাটা সুন্দর। ওই পাশে দেখলাম একটা মেলার মতো খেলনা বসানো আছে, ফুচকার দোকান আছে। আমার মনে হয় এখানে উইকেন্ডে বেশ ভালো লোকজন হয়, আজকে শনিবার, তারপরেও লোক এখন আছে মোটামুটি। ফিরে এসে গা ভিজালাম সেগুন বাগানের সুইমিং পুলে। এ পুলটা বেশি ভালো লাগে আমার, কারণ দুপুরের তপ্ত রোদে এখানে নামলেও সেগুন গাছের ছায়া থাকে। আর যদি আপনারা বৃষ্টি পেয়ে যান, বৃষ্টির মধ্যে এই সুইমিং পুলটা একদম অন্যরকম। পানিতে ক্লোরিন মেশানো নাই, এখানকার সবকিছুতে এমন কোনো কৃত্রিমতা নেই, শুধু আছে স্নিগ্ধতা। তো চিকেনের একটা রেসিপি আমি বানাবো বলেছিলাম সন্ধ্যার সময়। আমাদের এই যে হানিফ ভাই অবশ্য আমাকে সব প্রিপেয়ার করে দিচ্ছে। চিকেনগুলো একটু মোটামুটি বড় বড় পিস করে আমরা কেটে নিচ্ছি। তো যত বড় কড়াই ছিল, অনেক বেশি মুরগি রান্না করা যাইতো, বাট আমার জন্য অল্প। কয় পিস দাদা এখানে মুরগি আছে? দাদা এটা পানিতে ভিজায় রাখেন, মুরগির ভেতরে একটু পানি দিয়ে রাখেন। কড়াই তো এটা তাড়াতাড়ি হবে, এই রান্নাটা হবে খুব দ্রুত। আমার লাগবে 15 মিনিট লাগবে এই মুরগিটা রান্না করতে, কারণ এটা তাড়াতাড়ি সব গরম হবে, আমি দেখেই বুঝতেছি। দিয়েছি হচ্ছে গরম মশলা আর হচ্ছে আস্ত জিরা। পেঁয়াজ দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন সব।
পেঁয়াজটা আমি একটু বেশি দিই, কারণ এটা ওই পানি যাবে না তো। আর এই যে এইটা হচ্ছে আমার স্পেশাল, এটা হচ্ছে হালকা একটু মেথি, বেশ অল্প পরিমাণে, বেশি দিলে আবার কিন্তু তিতা লাগবে, বেশ অল্প পরিমাণে দিতে হবে। তো আমাদের পেঁয়াজটা ভাজি হইতে হবে আগে, ওইটা ব্লেন্ড করে একটা টমেটো ব্লেন্ড করে দিন। ব্লেন্ড 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 করলে ভালো হবে। এটাকে ভালো করে ভুনা হোক, ভুনা হওয়ার পরে কাজে লাগবে। এখন এটা যদি নাম জিজ্ঞেস করেন যে এই রেসিপির নাম কি, কেমন কি, এ আমি বলতে পারবো না। আমি নর্মালি বাসায় চিকেন এইভাবে রান্না করে খাই, কারণ বেশিরভাগ সময় আমার কাছে মনে হয় যে যারাই চিকেন রান্না করে, স্পেশালি ব্রয়লার মুরগি, এরা ওভার কুকড করে ফেলে এবং সেটা খেতে একদম ভালো লাগে না আমার কাছে। তো এটা আমি নিজে নিজে করি, এটাকে আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন, বাট আমি এইভাবে রান্না করে খাই, আমার কাছে ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ ভাজছি, কাঁচামরিচ আস্ত দেওয়া আছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে এর ভেতরে আমি বাটা মশলা দিব না, এর ভেতরে আমি দিব এখন গুঁড়া মশলা। তা আমরা হচ্ছে এই দেখেন, এটার ভেতরে কিন্তু আমি এখনও দেই নাই, এটাকে একদম জিরা, আমি কিন্তু বাটা মশলা দেই নাই। জিরা একটু আমি বেশি পরিমাণে দিব, কারণ আমি জিরা পছন্দ করি। আপনারা যারা দিবেন আপনাদের পরিমাণ মতো। এটা গেল হচ্ছে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া আমি সবচাইতে কম দিব, আদারওয়াইজ একটা কাঁচা ঘ্রাণ চলে আসে। এরপরে দিলাম হচ্ছে ধনের গুঁড়া, তাই না? এটা ধনের গুঁড়া, এটা টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া, আপনাদের যার যেমন পছন্দ। আমিও টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি, কারণ এটা অত লাগবে না। এটার রিজন হচ্ছে অনেকেই বলেন যে তাহলে আপনার এই মশলাগুলো পুড়ে যাবে, বাট যে আপনার আছে যে গুঁড়া মশলাগুলা, ট্রু আমি একটু পোড়াতেই চাচ্ছি, গুঁড়া মশলার এই পোড়া ফ্লেভারটাই আমার লাগবে, বুঝতে পেরেছেন? ওই ফ্লেভারটার জন্যই আমি এই গুঁড়া মশলাটা হালকা একটা পোড়া ফ্লেভার হলেই রান্নাটা বেশি মজাদার হবে। আমার ওই স্মেলটাই দরকার। হালকা একটু পানি আমি এখন দিলাম, বাট এই রান্নাটাই, পুরো রান্নাতে মাংসের ভেতরে কোনো পানি আমি দিব না, খুব হালকা পরিমাণে দিতে পারি, নাও দিতে পারি। লবণ, হ্যাঁ, কালারটা সুন্দর আসছে মশলার। লবণ তো বুঝতেছেনি যার যেমন পরিমাণ, আমি একটু কম রাখবো, কারণ এটার কোনো ঝোল হবে না তো, না হলে লবণ বেশি লাগবে। বাসে না, এই যে আবার কিন্তু পানির যতটুকু দিলাম আমি শুকিয়ে গিয়েছে। এইবার এটাতে আমি বাটা মশলাটা এখনও দিব না, এখন দিয়ে দিব চিকেন। চিকেনের যে পিসগুলো সেটা দিয়ে দিলাম। চিকেনটা মাখো মাখো হয়েছে, বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট ঢাকা দিব, তারপর নাড়ানাড়ি করব। এরপরে যখন না হাই আছে হোক, এরপরে যখন গরম মশলা বাকি মশলা দিব তখন আপনাদেরকে দেখাচ্ছি। মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু আমার শুকায় গেছে। নাও আমি দিয়ে দিব হচ্ছে এই যে আদা রসুনের বাটা। এখানে যদিও অনেক মনে হচ্ছে এটা ব্লেন্ড করার কারণে, বাট অল্প পরিমাণে ছিল। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এই যে আমি গরম দিলাম না, মানে এটা কি করতে হবে, আপনার যে কোনো মশলা দিয়ে আপনাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। মশলার সাথে যতটুকু পানি যাবে ওই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমাদের এই মশলাটা একটু মনে হচ্ছে লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে আমি আগেই পানি দিব না, আমি চাচ্ছি পানি না দিতে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমাদের যে টমেটোটা করা ছিল ব্লেন্ড, এটাতে একটু পানি আছে, সো টমেটো। হ্যাঁ, আজকে হচ্ছে হানিফ ভাই আমার রান্না খাবে, হানিফ ভাই গেস্ট, আমি আজকের এখানকার কুক। তো আমার চিকেন কিন্তু রান্না বান্না শেষ, খুবই অল্প সময় হয়ে গেছে, অনলি 15 মিনিট সময় লাগলো। আর একটু আইটেমগুলো দেখে নিই। এই ভর্তা আছে, সেই ভর্তাগুলো আছে, মাছটা আছে, ডাল আছে, সবজিটাও আছে। এটা হচ্ছে আমি যে চিকেনটা রান্না করলাম সেই চিকেনটা স্পেশালি আমার রান্না করা। আর এদিকে সেই সালাদটা আছে, চিকেনের সাথে এই সালাদটা মজা লাগবে এখন খেলো। আবার ওই বেগুন ভর্তা দিয়ে আমরা একটু বিসমিল্লাহ করি। তখন ধনেপাতা ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগছিল, ঝাল একদম কম ছিল, মজা ছিল। লাল শাক,
সেই মাছের চচ্চড়ি। তো এই হচ্ছে আমার চিকেন। এই এটাতে সামান্য পরিমাণ ঝোল রেখেছি আমি, ওরকম কিছুই না, ঝটপট রান্না আর কি আমার। চলুন দেখা যাক। বদনাম যদিও করা যায় না, তারপর একটু করতে হয় আর কি, আর একটু ভালো হতে পারতো। আমি তো আগেও খেয়েছি নিজে রান্না করে, ওই হিসাবে বলতেছি যে আরেকটু বেটার হওয়া যেত রান্নাটা, বাট স্টিল খাওয়ার মতো। তো যাই হোক, এই ছিল আমাদের রাতের খাওয়া দাওয়া। তো রাতে আমরা বেশি কোনো আইটেম করতে চাইনি আসলে। এখানে বারবিকিউ থেকে শুরু করে সব ব্যবস্থায় আছে, বাট আমার সিম্পল বাংলা খাবার সবসময় ভালো লাগে, ওই জন্যই করি। আর রাতে আমি এখানে থাকি হচ্ছে মেইনলি এই নিরিবিলি পরিবেশে একটু সময় কাটানোর জন্য। খাওয়া দাওয়াটা আমার রাতে যত কম করা যায় ততই ভালো লাগে। আমাদের মেইন শেফ আমাদের হানিফ ভাই কিন্তু চিকেন আমারটা খাইছে। চিকেনটা কিন্তু আপনার, যে আমি যে চিকেন খাচ্ছি মানে ব্রয়লার মুরগি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, অনেক সময় কিন্তু ব্রয়লার মুরগি বোঝা যায় না যে কি খাই আমি। মানে বেশি কুক হইলে তারপরে মনে করেন মেয়েদের বোঝা যাচ্ছে যে আমি তারপর মশলাটা লাইট মানে কম। তার মানে খাওয়া গেছে তো নাকি? হ্যাঁ অবশ্যই। বাস, এই যে রজনীকান্তা দাদা চিকেনটা খায়ে নিজে নিজে একটা রিভিউ দিয়ে দিয়েন পরে। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন তাইলে। এটা আসলে আমাদের ন্যাচারাল পানি, তো এখানে এটার ভিতরে কোনো ধরনের ক্লোরিন বা কোনো মেডিসিন ব্যবহার করা হয় না। খাবারটা আলাদা, ভাড়াটা আলাদা। খাবারটা হচ্ছে হলো যে টাকা কাস্টমার আমাদেরকে দেয় ওইটার ভিতরেই আমরা আর কি কভার করার চেষ্টা করি। অনেকে হয়তো বা দূর থেকে মনে করতে পারে যে খাবার হয়তো বা ওই হোটেল রেস্টুরেন্টের মতো ওরকম না। এখানে আমাদের বাসায় যেমন আর কি একজন মেহমান আসলে যেমন আপ্যায়ন করা হয় ওইভাবেই আমাদের খাবারটা দেওয়া হয়। আমরা পার পার্সন 1500 টাকা করে নিচ্ছি। এর মধ্যে হলো পাচ্ছে হলো আপনার সকালে ব্রেকফাস্ট যেমন পরোটা অথবা খিচুড়ি, সাথে হচ্ছিল আপনার সবজি অথবা ডিম, আর দুপুরে হচ্ছিল ভর্তা থাকবে 2টা, শাক, দেশি মাছ, মুরগি, তারপর হচ্ছে হলো আর আপনার স্ন্যাক্সে থাকবে হচ্ছিল ফ্রুটস থাকবে অথবা নুডলস থাকবে। আর বিকেলে রাতে হচ্ছে হলো বারবিকিউ, পরোটা, রায়তা, সালাদ, আর চা থাকে, দুধ চা থাকে, 2বার দেয় দুধ চা, গরুর দুধের চা। মানে টোটাল কথা হচ্ছিল ওনারা যে টাকাটা দেয় ওই টাকার উপরে আমাদের ওই ফুড থেকে যে একটা প্রফিট, এটা আমাদের কোম্পানি নেয় না এবং আমাদের এটা আমরা নেই না আর কি। সে যদি চায় যে বাজার করে নিবে, বাজার করে দিবে, আমি রান্না করে দিব, সেটাও নিতে পারে। জাস্ট আমাদের একটা গ্যাস বিল বাবদ একটা সার্ভিস চার্জ দিতে হবে। সেটা কত? সেটা এখন পার পার্সনের উপর ডিপেন্ড করে, কতজনের রান্না হবে তার উপরে। তার উপর ডিপেন্ড করে। আমরা 5 জনের মধ্যে 1500 টাকা নিচ্ছি আর কি। এর আগের ভিডিওতেও আমি এই কথাটাই বলেছি যে এটা 20 বছরের বাড়ি, এটা হচ্ছে ওনাদের ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য তৈরি করা। পরবর্তীতে ওনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, জায়গাটায় আসতে পারেন না, জায়গাটা আস্তে আস্তে মানুষ ব্যবহার না করার কারণে যে সমস্যাগুলো হয় ওইগুলোতে হচ্ছিল। তো পরবর্তীতে তারা ডিসাইড করেন যে আমরা এটা মানুষের কাছে ভাড়া দিব, কিন্তু নট অ্যাজ এ টিপিক্যাল রিসোর্ট। এখানকার সিস্টেমই এইটা, আপনি 5 জনে এসে ভাড়া নেন, 10 জনে নেন, 15 জনে নেন, 20 জনে নেন, এই পুরো বাংলোটাই ওই দিনের জন্য আপনার। এখানে অন্য কোনো গেস্ট থাকবে না। রান্নার কথাটা আপনি চাইলে ওই 1500 টাকার প্যাকেজেও খেতে পারেন, অথবা আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনার বাজার করে দিতে পারেন, তারা রান্না বান্না করে দিবে। না, এটা আমি তো সবসময়, আমি তো 2বার আসলাম, আর আমি এমনিতেও শুনেছি এবং দেখেছি যে ধরেন 5 জন গেস্ট আসছে, তো 5 জন গেস্টের জন্য একটা 4 কেজির মাছ কেনা হয়েছে, তো এখানে 20 পিস মাছ হয়েছে। এখন এমন না যে 5 জনের জন্য 5 পিস মাছ দিয়ে বাকি 15 পিস ওনারা রেখে দিবে, এরকম না। ওই পুরো মাছটাই রান্না করে সামনে দেয়, যার যতটুকু লাগে নিয়ে খাবে। বেঁচে থাকলে সেটা পরের কথা, বাট কখনোই এরকম হয় না যে একটা মুরগি কিনে আনছে, সেই মুরগিটার একটা অংশ রেখে দিছে যে পিস পিস হিসেবে গুনে আমরা দিব, এরকম দেয় না এখানে। ওই পুরো মুরগিটাই আপনাকে রান্না করে দিবে, আপনারা খাবেন, পরে যদি বেঁচে থাকে সেটা হয়তো ফেরত যাবে। আজকে প্রথম আসছি সেগুন বাগানে, এটা গাজীপুরে। তো আসার পরে এক্সপিরিয়েন্সটা একদম হোমলি এনভায়রনমেন্ট ছিল, প্লাস হচ্ছে এখানকার যে ফ্যাসিলিটিস যা যা ছিল, স্পেশালি সুইমিং পুল। আমি তো অনেকক্ষণ সুইমিং করেছি, ঠান্ডা ছিল তারপরে সুইমিং করলাম, বাট ট্রাস্ট মি, সুইমিং পুলের পানি থেকে শুরু করে ফ্যাসিলিটিস সব কিছু একদম 100-100। এবং এখানকার যে পরিবেশ, সকালে উঠেই দেখলাম যে মানে পাখি ডাকতেছে, লিটারেলি মানে পাখির ডাকে ঘুম ভাঙছে।
অনেকদিন পরে ফিল পেলাম এবং একদম বাসার মতো লাগছে। এখানকার স্টাফ যারা ছিল, স্পেশালি আমাদের শেফ ভাই, ঠিক আছে, আমি মানে খাবার খেয়ে তো লিটারেলি মানে কিছু বলার মতো অবস্থা নাই। অনেকদিন পরে বাসার মতো এত সুন্দর করে মানে মনে হলো যে বাসায় খাবার খেলাম, এত সুন্দর করে আপ্যায়ন পেলাম। ভাড়ার ব্যাপারটা তাদের পেজে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। পেজের নাম সেগুন বাগান ভ্যাকেশন হোম। 15 জনের প্যাকেজে গেলে জনপ্রতি খরচ পড়ে মাত্র 1334 টাকা। একটা স্ক্রিনশট দিচ্ছি, এখান থেকেও দেখতে পারেন। সেগুন বাগান আসলে কোনোভাবেই লাক্সারি প্রমোট করে না, দে প্রমোট পিস। একটা কথা বলে দিই, এই জায়গাটা আসলে সবার জন্য নয়। এখানে তথাকথিত আনন্দ পাবেন না। যারা গাছের পাতা শব্দ মন দিয়ে শুনতে পারেন, যারা পাখির কিচির মিচির শব্দে মুগ্ধ হন, যারা নীরবে দাঁড়িয়ে বৃষ্টি অথবা জ্যোৎস্না দেখতে চান, সেগুন বাগান তাদের জন্য। আপনারা ভালো থাকবেন। কেউ এসে থাকলে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, ভালো মন্দ যেটাই জানাবেন আমাকে, ওনাদের পেজেও জানাতে পারেন। ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।